বন্ধুরা, মুভি এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগতম। আজ আমরা 2018 সালের থাই ফ্যান্টাসি থ্রিলার ড্রামা ফিল্ম হোমস্টে নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। পরিচালক পার্ক প্রিম এবং ওম প্রিম এর এই ছবিটি অটোমোরির জাপানি উপন্যাস কালারফুল থেকে অনুপ্রাণিত। এটি এমন এক আত্মার গল্প যাকে দ্বিতীয়বার বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়, তবে একটি কঠিন শর্তের বিনিময়ে। তাহলে চলুন এই রহস্যময় এবং আবেগঘন যাত্রায় প্রবেশ করা যাক হোমস্টের বিস্তারিত আলোচনার মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। সিনেমার শুরুতে একটি হাসপাতালের মর্গে একজন মৃত ব্যক্তিকে দেখানো হয়। হঠাৎ সে উঠে পড়ে, যা দেখে একজন নার্স ভীষণ ভয় পেয়ে যান। ডাক্তাররা দ্রুত এসে তার চিকিৎসা করে তাকে আইসিইউতে স্থানান্তরিত করে। মাঝরাতে লোকটির জ্ঞান ফেরে এবং সে আইসিইউ থেকে পালানোর চেষ্টা করে। লিফট কাজ না করায় সে হাসপাতালের জানালা ব্যবহার করে পাশের ঘরে যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় প্রবল বৃষ্টি হচ্ছিল, যার ফলে তার পা পিছলে যায় এবং সে উঁচু বিল্ডিং থেকে পড়ে যায়। আমরা যখন ভাবি যে এবার সে মারা যাবে, তখনই একটি অলৌকিক ঘটনা ঘটে। নিচে পড়া সত্ত্বেও সে হাসপাতালের দেয়ালে লুটিয়ে থেকে এমনভাবে উঠে দাঁড়ায় যেন সে স্বাভাবিকভাবে মাটিতে দাঁড়িয়ে আছে। তার কিছু বুঝে উঠতে কষ্ট হচ্ছিল। ঠিক তখনই একজন জানালার ক্লিনার, যে আসলে গার্ডিয়ান, খুব স্বাভাবিকভাবে তার কাছে আসে। সে ক্লিনার লোকটি বলে, ভয় পেও না, আমি যা বলছি মন দিয়ে শোনো। আমি তোমার আত্মার গার্ডিয়ান। এখন তোমার আত্মা যে শরীরে আছে সেটা মিন নামে একটা ছেলের। গতকাল রাতে মিন আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিয়েছে। তোমার কাজ হলো 100 দিনের মধ্যে মিনের মৃত্যুর কারণ খুঁজে বের করা। যদি তুমি সফল হও, তোমার আত্মার পুনর্জন্ম হবে, অন্যথায় 100 দিন পর তুমিও মারা যাবে। এরপর সে ক্লিনার একটি বালির ঘড়ি দিয়ে চলে যায়। পরের দিন সকালে একজন ডাক্তার মিনকে পরীক্ষা করেন এবং বলেন যে তিনি তার 20 বছরের অভিজ্ঞতায় এমন ঘটনা দেখেননি। ডাক্তার বলে, তুমি মারা গিয়েছিলে এবং পুরো এক রাত মর্গে পড়েছিলে। ডিসচার্জ হওয়ার পর মিনের মা তাকে গাড়িতে করে বাড়িতে নিয়ে যান। মিনের একজন বড় ভাই ছিল। মিন একবার মারা গিয়ে ফিরে এলেও তার ভাই তাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এবং কম্পিউটার ব্যবহার করতে থাকে। তখন তার মা তাকে ডেকে বলে, মিন, আজ তুমি তোমার ভাইয়ের ঘরে ঘুমাও, কাপড়ও তোমার ভাইয়েরটাই ব্যবহার করে নাও। কাল সকালে আমি তোমাকে নতুন জামা কাপড় কিনে দেব। এটা শুনে মিন তার মাকে জিজ্ঞেস করে, ঠিক আছে মা, কিন্তু আমি কেন আত্মহত্যা করেছিলাম? তা মা বলেন, যা হওয়ার তা হয়ে গেছে, এখন থেকে তুমি এ ব্যাপারে আর কখনো ভেবো না। এ বলে তিনি সেখান থেকে চলে যান। সে রাতে মিনের ভাই ঘুমিয়ে পড়লে মিন বাড়ির সব ছবি দেখতে থাকে, কিন্তু সে নিজের একটা ছবিও খুঁজে পায় না। সে একটি তালাবদ্ধ ঘর দেখে ভাবে, এটা নিশ্চয়ই আমারই ঘর হবে। এই ভেবে মিন যখন ঘরের ভিতর কি আছে তা দেখার চেষ্টা করছিল, তখনই তার ভাই এসে তাকে ধরে ফেলে এবং ঘুমাতে যেতে বলে। পরদিন সকালে মিন কিছু চাবি পায় এবং তালাবদ্ধ ঘরটি খোলার চেষ্টা করে। যখন সে সফল হয় না, তখন সে হাসপাতালের মতো করেই জানালা দিয়ে পাশের ঘরে যায়। ভিতরে গিয়ে সে দেখে যে ঘরটি সম্পূর্ণ খালি। আলমারি, দেরাজ, সে যা কিছু খোলে তার ভিতরে কিছুই থাকে না। মিনের মা যখন জানতে পারেন যে সে এইভাবে ঘরে ঢুকেছে, তখন তিনি এসে তাকে বকা দেন। মিন জিজ্ঞেস করে, দুঃখিত মা, কিন্তু এখানে আমার যে জিনিসপত্র থাকার কথা ছিল সেগুলো সব কোথায় গেল? তার মা বলেন, আমাকে জিজ্ঞেস করলে আমি কি করে জানবো? এই ঘরের এমন অবস্থা হওয়ার কারণ তুমি। আসলে মিনের মাও জানতেন না যে মিন কেন আত্মহত্যা করেছেন। তিনি বলেন, সেদিন যখন আমি তোমার ঘরে এসে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো, তখন আমি সঙ্গে সঙ্গে তোমাকে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তাররা তোমাকে পরীক্ষা করে বলেন যে তুমি মারা গিয়েছিলে। কাঁদতে কাঁদতে তিনি দুঃখ করে বলেন, দয়া করে এখন থেকে এমন আর করো না মিন। পরদিন মিন স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন সে তার মানিব্যাগে একটি পিন খুঁজে পায়। তার মা তাকে স্কুলে নামিয়ে দিয়ে বলেন, আমি রেওনে অবস্থিত ফ্যাক্টরিতে কাজে যাচ্ছি, আমার ফিরতে অনেক দিন লাগবে। সন্ধ্যায় তোমার বাবা তোমাকে পিক আপ করে নিবে। আর হ্যাঁ, তোমার আত্মহত্যা করার চেষ্টার কথা আমি স্কুলে বলিনি। যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি এতদিন কেন আসোনি, তাহলে বলবে যে তোমার ফ্লু হয়েছিল এবং ব্যাপারটা সামলে নেবে। এটা শুনি মিন বলে, ঠিক আছে মা, আমি সামনে নেব, এবং স্কুলে চলে যায়। তাদের স্কুলে পরের 3 মাসে একটা স্পোর্টস ইভেন্ট হতে চলছে।
তার জন্য সব ছাত্রছাত্রী অনুশীলন করছিল। মিন তার ক্লাসে গিয়ে বসে, কিন্তু সেখানে কেউ তাকে বিশেষ মনোযোগ দেয় না। এতে সে বুঝতে পারে যে এখানে তার কোনো বন্ধু নেই। ক্লাসে আসার শিক্ষক বলেন যে গতবার মিন পরীক্ষা দেয়নি, তাই তিনি তাকে রিটেস্টের জন্য প্রস্তুতি নিতে বলেন। লাঞ্চের সময় মিন যখন একা বসে খাচ্ছিল, তখন লি নামের একটা মেয়ে আসে। মেয়েটির আচরণ দেখে মিন বুঝতে পারে যে সে তার ঘনিষ্ঠ বন্ধু। মেয়েটি যখন তাকে জিজ্ঞেস করে যে সে এতদিন স্কুলে কেন আসেনি, তখন মিন বলে যে তার ফ্লু হয়েছিল। হঠাৎ লিয়ের কাছে একটি মেসেজ আসে। এরপর সে মিনকে বলে, তাড়াতাড়ি চলো মিন, আমাদের পাওয়ার রেঞ্জার্স ডাকছে, এবং তাকে নিজের সাথে নিয়ে যায়। লি এবং মিনের মতো আরও অনেক ছাত্রছাত্রী কার্ড স্ট্যান্ড নামে একটি ইভেন্টে অংশ নিচ্ছিল। এই ইভেন্টে বোর্ডে কিছু নির্দিষ্ট রং ঠিক করা হয়, এবং যখন সবাই একসঙ্গে এসে বোর্ডগুলি দেখায় তখন তা একটা শিল্পের মতো দেখায়। এই ইভেন্টের নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীরা তাদের একটি মিটিংয়ের জন্য ডেকেছিল। সে লিডারদের দেখে মিন লিকে জিজ্ঞেস করে, এরাই সেই পাওয়ার রেঞ্জার যাদের কথা তুমি বলেছিলে? এটা শুনে সেখানে উপস্থিত সব বাচ্চারা হাসতে শুরু করে। এরপর সে সেই ছবিগুলো দেখে যা পুরনো মিন সেই দলের জন্য তৈরি করেছিল। মিনের আঁকা প্রতিটি ছবি দেখতে খুব বিরক্তিকর ছিল। সে লিকে জিজ্ঞেস করে, এগুলো সব আমি এঁকেছি? উত্তরে লি বলে, হ্যাঁ, ভুলে গেছো নাকি? তোমার লকারে তো এ ধরনের ড্রয়িংয়ে ভরা থাকে। লি তাকে বলে যে পরের 88 দিনের মধ্যে তাদের স্পোর্টস ইভেন্ট আসতে চলছে, তাই মিনকে একটি ভালো ড্রয়িং বানাতে হবে। তখন বাইরে কিছু মেয়েকে দেখে মিন, যারা তার মতো একই পিন পরেছিল। সে সেখানে যায়। যখন সবাই একটি ক্লাসে চলে যায়, তখন মিনও তার কাছে রাখা পিনটি পরে সেই ক্লাসরুমের ভেতর চলে যায়। কিন্তু ভেতরে শুধু মেয়েরাই ছিল, যা দেখে মিন সেখান থেকে বেরিয়ে আসে। এরপর সে তার ক্লাসে গিয়ে দেখে যে কেউ তার টেবিলের উপর একটি চিঠি রেখেছে, যেখানে লেখা ছিল, সন্ধ্যায় লাইব্রেরিতে দেখা করো। মিন সেই লাইব্রেরিতে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করে। এরপর সেখানে পাই নামের একটি মেয়ে আসে। পাই মিনকে তার পড়াশোনায় সাহায্য করার জন্য নোটস দেয় এবং তাতে দেওয়া এক্সারসাইজের প্রশ্নগুলি এখনই সমাধান করতে বলে। কিন্তু পাই এত সুন্দরী ছিল যে মিন পড়ার বদলে তাকেই দেখতে থাকে। তখন সে তাকে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে? আমি জিজ্ঞেস করলেই তবে বলবে নাকি? যখন সে বলে যে তার শরীর খারাপ ছিল তাই হাসপাতালে ভর্তি ছিল, তখন পাই জিজ্ঞেস করে, অন্তত আমাকে একটা ফোন তো করতে পারতে। এটা শুনে মিন বুঝতে পারে না যে সে কি বলবে, তাই সে বলে, আমার ফোন চুরি হয়ে গিয়েছিল। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। এরপর পাই তার ক্লাসের সময় হয়ে গেছে বলে সেখান থেকে চলে যায়। মিন যখন তার বাড়ি ফিরতে যাচ্ছিল, তখন সেখানে লাগানো একটা মনিটর এসে দেখে যে পাই একজন স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ, যা দেখে সে অবাক হয়ে যায়। সেই দিন বাড়ি গিয়ে মিন তার এটিএম কার্ডটি বের করে দেখে। তাতে পুরনো মিন নিজের পাসওয়ার্ডও লিখে রেখেছিল এবং তাতে টাকাও ছিল। তাই মিন অনেক টাকা তুলে ভালো ভালো জামা কাপড় কেনে এবং সুন্দর করে চুল কাটিয়ে পাইকে ইমপ্রেস করার কথা ভাবে। পরের দিন মিন যত দ্রুত সম্ভব তার রিটেস্ট শেষ করে পায়ের সাথে দেখা করতে যায়। পায়েরও তার নতুন লুক পছন্দ হয়, যা দেখে মিন খুব খুশি হয়। মিনের বাবা, যারা ঔষধ বিক্রি করেন, তাকে বলে, আমার একটু কাজ আছে মিন, তাই তুমি আমার জন্য এই ঔষধগুলো এই ঠিকানায় গিয়ে ডেলিভারি করে এসো এবং তাদের আমার ভিজিটিং কার্ড দিয়ে বলো যে যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করবে। এটা শুনে মিনও তার বাবার কথা মতো সেই ঠিকানায় গিয়ে সেখানে উপস্থিত ব্যক্তিকে সেই ঔষধগুলো দেয় এবং ভিজিটিং কার্ড দিয়ে বলে, যদি আপনার আবার কিছু প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে ফোন করবেন। মিনির দেখতে দেখতে সে ব্যক্তি একবারে একটি বক্সের সব বড়ি খেয়ে নেয় এবং বাকি ঔষধের বোতলগুলো ভেঙে দেয়। তখন সব বড়ি বাতাসে উঠতে থাকে, যা দেখে মিন বুঝতে পারে যে এ আর কেউ নয়, বরং গার্ডিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি মিনের জীবন বেশ উপভোগ করছো, তার আত্মহত্যার ব্যাপারে কোনো খবর পেলে নাকি? এর উত্তরে মিন বলে, সবাই তো স্বাভাবিক, কিন্তু আমার তার ভাইয়ের ওপর সন্দেহ হচ্ছে। সে মিনকে একদমই পছন্দ করে না। গার্ডিয়ান তাকে সতর্ক করে বলে, এতদিন তুমি শুধু এটাই জানতে পেরেছ? সে বলে, 100 দিনের পর আমি তোমাকে 1 সেকেন্ডেরও বেশি সময় দেব না। মিন যখন জিজ্ঞেস করে, অন্তত আমাকে কোনো সূত্র তো দিন, তখন গার্ডিয়ান বলে, যখন তুমি তার মৃত্যুর সঠিক কারণ বলবে তখন তোমার কাছে থাকা বালির ঘড়িটি থেমে যাবে। গার্ডিয়ানের দেওয়া 100 দিন শেষ হতে আর
67 দিন বাকি ছিল, কিন্তু মিন এখনও কিছুই জানতে পারেনি। সেই দিন সে বাড়ি এসে রাগে সেখানে রাখা জিনিসপত্র ভাঙতে থাকে। তখনই সেখানে লি আসে। সে তাকে জিজ্ঞেস করে, ইভেন্টের আর মাত্র 3 দিন বাকি, তুমি পেইন্টিং শেষ করেছো কি না? মিন কিছু বলে না। তখন সে সেখানে আগে থেকেই শেষ করা পেইন্টিং দেখে তাকে উৎসাহিত করে বলে, তুমি তো এটা প্রায় শেষ করে ফেলেছো, আর একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তখন মিন তার হাত থেকে সেই পেইন্টিংটা কেড়ে নিয়ে রাগে সেটা ছিঁড়ে ফেলে এবং বলে, তুমি মিনের ব্যাপারে এত কেন ভাবছো? তুমি যাকে মিন হিসেবে জানতে, সে তো অনেক আগেই আত্মহত্যা করে মারা গেছে। দেখো সে কিভাবে তার সুইসাইড লেটারে তোমার নাম পর্যন্ত উল্লেখ করেনি এবং বলে যে সে তাকে একদমই পছন্দ করতো না। এতে লিয়ের মন ভেঙে যায়। সে রাতে তার বাবা মিন ও তার মাকে গাড়িতে নিয়ে যেতে যেতে বলেন যে আজ তাদের একটি ভালো বিজনেস ডিল হয়েছে। তিনি তাদের একটি হোটেলে নিয়ে গিয়ে মিনের মাকে একটি নতুন আংটি দেন। এখন আর সত্যটা লুকিয়ে রাখা ঠিক হবে না, এই ভেবে মিনের মা তার সামনে তার সম্পর্কের ব্যাপারে সব সত্যিটা বলে দেন। এতে সে খুব রেগে যায়। পরে যখন মিনের মা গাড়িতে একা বসেছিলেন তখন মিন তার কাছে যায়। সে তার মাকে বলে যে তার ছেলে তার কারণেই আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এ কারণে তার মা আরও কাঁদতে থাকেন। সেই দুঃখে সে রাস্তার দিকে মনোযোগ না দিয়ে তার গাড়ি চালাতে চালাতে সামনের দিকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা মারে। মিনের বেশি কিছু হয় না, কিন্তু তার মা সিট বেল্ট পরেনি, যার ফলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে মিনের জ্ঞান ফেরার পরই সে তার মাকে খুঁজতে যায়। সে এখন আইসিইউতে ছিল। তখনই সেখানে মিনের ভাই এসে বলে, তুমি মায়ের সম্পর্কের ব্যাপারে আগে থেকেই জানতে এবং এই কারণেই তুমি আত্মহত্যা করেছিলে, তাই না? তুমি আমাকে এ ব্যাপারে কেন বলোনি মিন? এর উত্তরে মিন বলে, তুমি আমার চিন্তা করো না, জার্মানি গিয়ে তোমার পরবর্তী পড়াশোনার দিকে মনোযোগ দাও। ভাই বলে, তুমি এখন এমন কেন বলছো মিন? শেষ পর্যন্ত আমাকে কতবার বলতে হবে যে আমার জার্মানি না যাওয়ার কারণ তুমি নও? আমি নিজের ইচ্ছায় এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেটাও তোমার জন্যই করেছিলাম, কিন্তু তবুও তুমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলে। হাসপাতাল থেকে আসার পর যখন আমি জানতে পারলাম যে তুমি তোমার স্মৃতি হারিয়েছ, তখন আমার ভয় হলো যে পাশে ল্যাপটপে থাকা চিঠিটি দেখে তোমার আবার সব মনে পড়ে না যায় এবং তুমি আবার আত্মহত্যা করে না বসো। তাই আমি সেটা লুকিয়ে রেখেছিলাম। এমন ভেবো না মিন যে পৃথিবীতে তোমাকে কেউ পছন্দ করে না। তুমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর মিন বাড়ি গিয়ে যখন খিদে লাগায় ফ্রিজ খুলে দেখে তখন কিছু ফল দেখতে পায় যা তার খুব পছন্দের, যা তার মা একটি বক্সে সেই ফলটি পরিষ্কার করে কেটে রেখেছিল। মিন সেটা খাওয়ার পর সেই ড্রয়িংটি যা লিয়ের সামনে ছিঁড়ে ফেলেছিল টেপ দিয়ে তা জোড়া লাগায় এবং তাতে আবার ড্রয়িং করে সেই ড্রয়িংটিকে আবার শেষ করার কথা ভাবে। পরের দিন স্কুলের অ্যাসেম্বলিতে পাইকে সব ছাত্রছাত্রীর সামনে স্পিচ দিতে বলা হয়। সেই সময় সেখানে দাঁড়িয়ে থাকা মিনকে দেখার পর তার শব্দ খুঁজে পায় না। তার মনে হয় যে মিন যা বলেছিল সেটাই সত্যি। এই পজিশন তাকে পরিশ্রম করে মেলেনি। এটা ভেবে সেই স্পিচ না দিয়ে সেখান থেকে চলে যায়। মিন তার পেছনে পেছনে গিয়ে দেখে যে সে এক জায়গায় কাঁচ ভেঙে নিজের হাত ধরে বসে আছে। মিন তাকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে বাধা দেওয়ার চেষ্টা করে। সে তাকে সান্ত্বনা দেয়, সেদিন রাগে আমি সেই বিল্ডিং থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি এখন সেই মানসিকতাই নেই। তোমার ওপর আমার একটুও রাগ নেই। গার্ডিয়ানের দেওয়া 100 দিন পরের দিন শেষ হতে যাচ্ছিল। তাই মিন সেদিন সন্ধ্যায় কার্ড স্ট্যান্ডের জন্য যে ড্রয়িংটি সে তৈরি করেছিল সেটা পায়ের জায়গায় রেখে তাকে দিয়ে চলে যায়। সে ড্রয়িংয়ে ব্রিজের ওপর একটি মেয়ে দাঁড়িয়েছিল। স্কুলের স্পোর্টস ডের জন্য সব ইভেন্টের রিহার্সেল চলছিল। তাদের সব ছবি যখন লি নিচ্ছিল তখন মিন তার কাছে গিয়ে সেদিন তার আচরণের জন্য ক্ষমা চায়। সে তাকে সান্ত্বনা দেয়, কোনো ব্যাপার না। যেদিন তুমি বলেছিলে যে মিন মারা গেছে এবং বাজে কথা বলেছিলে, সেদিন আমার সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল। প্রত্যেকেরই নিজস্ব সমস্যা থাকে। তারা দুজন মিলে সেই কার্ড স্ট্যান্ড ইভেন্টের রিহার্সেল দিচ্ছিল। তখনই লি বলে, পরেরটি তোমার ড্রয়িংয়ে আসতে চলছে। মিন বলে, কি? আমার ড্রয়িং? আমি তো তোমাকে কিছু দেইনি। সে উত্তরে বলে, তোমার আলমারিতে আমি তোমার একটি পুরনো ড্রয়িং পেয়েছিলাম। তুমি এ পর্যন্ত যত ড্রয়িং বানিয়েছো তার মধ্যে সেটাই একটু ভালো লেগেছিল।
তাই আমি পাওয়ার রেঞ্জার্সদের বুঝিয়ে সুঝিয়ে এটাকে লিস্টে অন্তর্ভুক্ত করিয়ে দিয়েছি। সেখানে উপস্থিত সবাই মিলে যখন সে ড্রয়িংটি প্রকাশ করে তখন তা দেখে মিন শক হয়ে যায়, কারণ 3 মাস আগে মিন যে ড্রয়িংটি তৈরি করেছিল সেটা হুবহু তেমনই ছিল যেমনটা মিন এখন বানিয়েছে। সে একদমই বুঝতে পারছিল না যে এই সব কেন হচ্ছে। সে সেখান থেকে চলতে চলতে যাচ্ছিল, তখনই ধীরে ধীরে মিনের তার পুরনো সব স্মৃতি মনে পড়তে থাকে। তার মা তার চারপাশে ফল রাখতেন, ছোটবেলায় তার ভাইয়ের সাথে খুশিতে সময় কাটাতো, তার বেস্ট ফ্রেন্ড লি এবং যাকে সে ভালোবাসতো পায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। ভাইকে ভালোবাসার সময় তাকে মনে করে যে ড্রয়িংটি সে তৈরি করেছিল এবং শেষে বিষ খেয়ে মারা যাওয়া। তার জীবনের প্রতিটি জিনিস তার মনে পড়ে যায়। যখনই মিন জানতে পারে যে সে নিজেই মিন, সে জ্ঞান হারিয়ে পড়ে যায়। সিন কাট হয় এবং পরের সিনে মিন তার ঘরে চোখ খুলতে দেখা যায়। সেখানে আয়নায় মিনের সামনে মিনের রূপে গার্ডিয়ান আসে এবং জিজ্ঞেস করে, এখনো জানতে পারলি না যে মিনের মৃত্যুর জন্য কে দায়ী? এর উত্তরে সে বলে, মিনের মৃত্যুর জন্য আমি নিজেই দায়ী, কারণ আমিই মিন। একথা বলতেই বাড়ির ঘড়িটি থেমে যায়। মিনের বাবা মা তাকে এবং তার ভাইকে খুব ভালোবাসতেন। তার বাবা সবসময় কাজে ব্যস্ত থাকতেন, যার ফলে মিনের মনে হচ্ছিল যে তারা তাকে ভালোবাসে না, তার পরোয়া করে না। একইভাবে মিনের ভাই যতই বলছিল যে তার জার্মানি না যাওয়ার কারণ সে নয়, মিন তাতে মনোযোগ দেয়নি এবং ভুল বুঝেছিল যে তার ভাই তাকে ঘৃণা করে। এবং মিন এটা ভেবে দুঃখিত থাকতো যে স্কুলে তার কোনো বন্ধু নেই, এবং এটা বুঝতে পারেনি যে লিয়ের মতো একজন ভালো বন্ধু সব সময় তার সাথে ছিল। এইভাবে তার জীবনে প্রতিটি জিনিসকে নেতিবাচকভাবে দেখার কারণে সে তার চারপাশে থাকা এত ভালোবাসাকে বুঝতে পারেনি এবং সে শেষে আত্মহত্যা করে। তো মিনের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী ছিল। গার্ডিয়ান মিনের আত্মার সব স্মৃতি মুছে ফেলে তাকে আবার তার নিজের শরীরে পাঠিয়েছিল, যাতে সে সব কিছু বুঝতে পারে। মিনের জবাব শুনে গার্ডিয়ান হাসতে হাসতে বলে, অভিনন্দন, এবং বলে, এখন থেকে তুমি তোমার জীবনে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। এটাই আমি তোমাকে উপহার দিচ্ছি। এটা শুনে মিন খুশিতে ধন্যবাদ জানায় এবং গার্ডিয়ানের কাজ শেষ হয়ে যায়। তখন সে মিনকে বাই বলে সেখান থেকে চলে যায়। মিন যখন আবার স্বাভাবিক জগতে চোখ খুলে দেখে তখন সে লিকে এসে জিজ্ঞেস করে, তুমি কি সারা রাত এখানেই ঘুমিয়েছিলে? মিন নিজের জীবন ফিরে পাওয়ার খুশিতে লিকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি আমাকে আইসক্রিম শপে নিয়ে যাওয়ার কথা বলেছিলে, সেটা ভুলে যেও না। সেখান থেকে সে সোজা তার মায়ের সাথে দেখা করতে হাসপাতালে যায়। তার অবস্থাও এখন স্বাভাবিক হয়ে গেছে। সে মিনকে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং নিজের ভুলের জন্য খুব দুঃখিত হয়ে কাঁদতে থাকে। সে বলে, তুমি আমার খুব প্রিয় মিন। এর উত্তরে মিন বলে, আপনিও আমার খুব প্রিয় মা, এবং সেও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত মিন তার জীবনে দ্বিতীয় সুযোগ পায়। এই ছবিটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় যে জীবনে ইতিবাচক মানসিকতা রাখা কতটা জরুরি। সমস্যা থেকে পালানোর জন্য আত্মহত্যা কখনোই সমাধান হতে পারে না। আমাদের চারপাশে সবসময় এমন মানুষ থাকে যারা আমাদের ভালোবাসে, শুধু তাদের চিনতে হবে। তো বন্ধুরা, এই ছিল হোমস্টের একটি সম্পূর্ণ গল্প। যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার এই ছবিটিতে সবচেয়ে আবেগপূর্ণ দৃশ্যটি কোনটা মনে হয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।